নমস্কার। আরটি নিউজের পক্ষ থেকে আমি শ্রেয়া। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান তাহাদের কথার বিশেষ অতিথি হলো এসএফআই এর জনপ্রিয় মুখ পৃথাতা। দিদির মুখেই শুনে নেব দিদির সম্পর্কে কিছু কথা। পৃথাদি। আমার সম্পর্কে বলার মতো তেমন কিছু না। আমি এসএফআই কর্মী। আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তার একজন কর্মী। করোনা কালে কেমন কাটছে দিন বলো? করোনা কাল বলতে তো এই গত মানে গত ১ বছর আর এই বছর গোটাটাই এই মহামারীর মধ্যে নানা রকম ভাবে অন্যরকম ভাবে আমাদের জীবন কাটছে। তো গত বছর থেকেই থেকেই এই বিষয়ক নানা রকম কর্মসূচি ইত্যাদিতে কাজ শুরু হয়েছিল। সেগুলো মাঝখানে কিছুটা এই রোগের প্রকোপ কমার কারণে কিছু জিনিস মনে হচ্ছিল যে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। আবার তো নতুন করে বেড়েছে। আবার সেই এই ধরনের একটু কাজই চলছে গত বছর থেকে এই বছর। হুম। পৃথা তা হয়ে ওঠার পেছনে তার পিতা প্রদীপ তার কতটা অবদান ছিল বলে তুমি মনে করো? বাবার প্রসঙ্গ আরো অনেক ইন্টারভিউতেই ওঠে, বারবারই ওঠে। বাবার নিশ্চয়ই ভূমিকা ছিল, কারণ এগুলো তো একদম ছোট, মানে আমার তো আলাদা করে কিছু ইয়ে করতে হয়নি, মানে ছোটবেলায় পারিবারিক কিছুটা ইয়ে তো থাকেই, মানে বাড়িতে বাবাকে দেখছি বা আমার ছোটবেলায় খেলার জিনিসপাতি ইত্যাদির মধ্যে নানা রকম ইয়েতে সেটা এক ধরনের কি বলবো পরোক্ষ প্রভাব সেটা তো থাকেই। কিন্তু রাজনৈতিকভাবে মানে সেই অর্থে সচেতন করা বা ওই সুযোগ বা সময় কোনোটাই আমি খুব একটা বেশি বাবার থেকে পাইনি। সেই ক্ষেত্রে আমার ছাত্র ফেডারেশনই বলুন বা এমনি রাজনৈতিক কর্মকাণ্ডে যারা আমার নেতৃত্ব তাদের ভূমিকা মানে আমার ক্ষেত্রে বেশি, কারণ ওই সময়টা আমি পাইনি। তার উম মানে আগেই বাবা চলে গেছে। একদা বাম দুর্গ বর্ধমানে তরুণ প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালে, কিন্তু জিততে পারলে না। ভেঙে পড়েছো? না, না। নির্বাচনটা ওই রকমভাবে দেখবার একটা প্রক্রিয়াই নয় বলে মনে করি। এই গরিব দেশে কোটি, কোটি টাকা খরচ করে নির্বাচন হয়। তার নিশ্চয়ই কিছু গুরুত্ব আছে এবং সেটাকে আমরা ভীষণ মনোযোগ দিয়ে দেখি বলেই এই নির্বাচনে আমাদের রাজনৈতিকভাবে অংশগ্রহণ করা এবং আমাদের বলার কথাগুলোকে সেখানে তুলে ধরার চেষ্টা করা। কিন্তু তার থেকেও বড় কথা যে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও আমাদের নিজস্ব কিছু কথা ছিল। পার্টির নিজস্ব কিছু ইশতেহারের কথা ছিল। সেইগুলোকে নিয়ে যাওয়া, সেগুলো মানুষের মনে গিয়ে পৌঁছানো, সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা। এই কাজটা একটা বড় কাজ ছিল। এই নির্বাচনে আমাদের পার্টির প্রত্যেকে অংশগ্রহণ করেছে। সেখানে আমি দাঁড়ালাম কথাটা মানে সে অর্থে ওটাই ঠিক নয়। তার কারণ প্রত্যেকের একটা না একটা কিছু ভূমিকা ছিল। আমারও এখানে তাদের মতোই তারা কেউ পোস্টার মেরেছেন, কেউ মিছিল অর্গানাইজ করেছেন। আমাকে পার্টি একটা দায়িত্ব দিয়েছিল, আমি সেই কাজটা করেছি। তো সেই কথাগুলো নিয়ে যাওয়ার আমার একটা দায়িত্ব ছিল সেখানটায়। চেষ্টা করেছি সম্পূর্ণ সৎভাবে সেই কাজটা করবার এবং সেটা হয়েওছে কিছুটা। তুমি এসএফআই এর একজন কর্মী এবং মার্ক্সবাদী ভারতীয় মার্ক্সবাদী কমিটির একটা মানে সিপিআইএম এর একটা তুমি সদস্য। তো কোন ভূমিকায় নিজেকে বেশি স্বচ্ছন্দ বোধ করো? এসএফআই কর্মী হিসেবে না সিপিআইএম কর্মী হিসেবে? এসএফআই হচ্ছে জীবনের প্রথম। আমি এর আগে আরেকটি গণসংগঠন করতাম, সেটাকে ঠিক ওই অর্থে তো সামনের সারি মানে একদম প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করা গণসংগঠন বলা যায় না, এটা পাইওনিয়ার ফ্রন্ট কিশোর বাহিনী। একদম বাচ্চাদের যে পাইওনিয়ার ফ্রন্ট থাকে সেটা করতাম, সেই গণসংগঠন যেটা স্কুলে পড়াকালীন। তারপর থেকেই আমার স্কুল স্তর থেকেই এসএফআই শুরু এবং এসএফআই এর মাধ্যম দিয়েই আমার যে রাজনৈতিক বোঝাপড়া, চেনা জানা মানুষের সাথে আলাপ, যাই কিছু বলুন সমস্ত কিছুর অঙ্কুরোদ্গমই এসএফআই। এসএফআই প্রতি আলাদা আবেগ যারা ছাত্র রাজনীতি করেছে তাদের প্রত্যেকের থাকে, কিন্তু পার্টি অন্য বিষয়। এটার মধ্যে আসতে গেলেও বিভিন্ন স্তর পেরিয়ে আসতে হয়। আহ, বিভিন্ন রকম লড়াই লড়তে হয়, কোনোটা আয়নার সাথে, কোনোটা পরিবারের সাথে, কোনোটা সমাজের সাথে, যারা যাদেরকে আমরা বিপক্ষ শক্তি মনে করি তাদের সাথে।
পার্টি বিষয়টা সম্পূর্ণ আলাদা, এটা সারা জীবনের জন্য। এটাকে এই বোধটাকে প্রত্যেকদিন নিজের মধ্যে মানে অনুশীলন করতে হয়, করতে করতে এগিয়ে যেতে হয়। এই বিষয়টা আলাদা। তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল কংগ্রেস ছিল, বিজেপি ছিল, কাকে নিজের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেছিলে লড়াইয়ের সময়? এটা এখন তো নির্বাচনের পরে বরং তো আরো স্পষ্ট হয়ে গেছে যে সে অর্থে শুধু বামপন্থীদের হারানোর জন্য দুজন একজোট হয়ে লড়াই করেছে, কাজেই তাদের আহ, আলাদা করে প্রতিদ্বন্দ্বী দুটো মতাদর্শই প্রচন্ড ক্ষতিকর মানুষের জন্য। একদল হুলিগান কে নিয়ে রাজনৈতিক ক্ষমতা কায়েম করবার চেষ্টা করে, আর এক দলের একটা হিন্দুত্ববাদী মতাদর্শ আছে, ধর্ম নিয়ে জিগির তুলে রাজনীতি করার চেষ্টা করে। দুটোকেই সমান রকমের খারাপ বলে মনে করেছিলাম, এবং দুটোর বিরুদ্ধেই সমান রকমের প্রচার করা গেছিল পার্টির তরফ থেকে। পার্টির অন্যান্য কর্মী সবাই মিলে একসাথে দুটোর বিরুদ্ধে সমানভাবে প্রচার করা হয়েছিল। আর এই যে আগে জিজ্ঞেস করলে না যে মন খারাপ কিনা, প্রসঙ্গে আরেকবার বলি, এই জায়গায় এই লড়াইটা লড়তে গেলে মানে এটা শুধু তো নির্বাচনের লড়াই না, এরপরেও মানে পৃথারও একটা নির্বাচন পরের একটা বড় ভূমিকা থাকবে। আমার সাথে যারা যারা যে কোনোভাবে এই নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন তাদের একটা বড় ভূমিকা থাকবে। তাই আম, লড়াইটা এত লম্বা যে ওখানে মানে মন খারাপের কোনো সময় সুযোগ কিছুই থাকে না। আর প্রতিদ্বন্দ্বী দুজনই এখনো তাই, এখনো তারা প্রতিদ্বন্দ্বী দুজন। তো একটা সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনেও পারলে আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত যাক এই স্লোগানটা দেয়। তোমরা কি দেশের থেকে বড্ড বেশি বিদেশ নিয়ে চিন্তিত? কি মনে করো? টমাস টমাস আলভা এডিসন বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। তার জন্য আমার গ্রামে যে ঘর বাড়িগুলো আছে একদম প্রত্যন্ত মুর্শিদাবাদ জেলা হ্যান ত্যান, মানে আমি বলছি গ্রামস্ব গ্রাম, ভারতের যে কোনো প্রান্ত, সেখানে বিজলিবাতির আলো জ্বলে ওঠে। সেই আলোতে ওই ছেলেটি লেখাপড়া করে। সেই যে বিষয়টা, সেইটাকে বিদেশি না স্বদেশি সেটা দিয়ে বিচার করব, না বিজ্ঞানের ক্ষেত্রে তার যে গুরুত্ব সেটা দিয়ে বিচার করব। আহ, বিদেশি লোক একটা গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেছিলেন, পরবর্তীকালে সেই ছাপাখানাই তারই এক এক ধরনের সংস্করণ ভারতে এসছে এবং এত বই ছাপা হয়েছে। মানে এই পদ্ধতিতে বইপত্র ছাপা হওয়ার আগের কথা বলছি। তো যে এটা সমাজ বিজ্ঞান। স্বদেশ বিদেশ বলে ওইভাবে যদি আলাদা করতে যাওয়া হয় তাহলে বিষয়টিকে না বুঝে মন্তব্য করা হয়। এটা সম্পূর্ণরূপেই বিজ্ঞান, এবং যেখানে শোষিত মানে গোটা পৃথিবীকে তো আমরা দুটো ভাগে ভাগ করি, একদল মালিক, একদল শ্রমিক, একদল শোষণ করে, একদল শোষিত হয়। তো সেই গল্পগুলো নানা দেশে একই। মানে ব্রিটেনের কোনো একটা কারখানায় লকডাউন হয়ে গেলে একটা শ্রমিকের যেরকম খিদে পায়, একটা তার পরিবারের তার স্ত্রীর বিয়ের যে হচ্ছে তার যে স্কার্ট, নানা জিনিসপত্র বিক্রি করে তাদের বাচ্চাকে খাবার জোগাড় করে দিতে হয়। আমাদের এখানে একটা জুট মিলের শ্রমিককেও তার মেয়ের স্কুল ছাড়িয়ে দিতে হয়, নানাভাবে করতে হয়। এইটাকে স্বদেশ বিদেশ দিয়ে এইভাবে আলাদা করা যায় না। যেমন বিজ্ঞানকে আলাদা, এটাও সমাজ বিজ্ঞান, এটাকে ওইভাবে দেখতে গেলে ভুল হয়। দিদি বলছি, যদি একটু মাইকটা তুমি ক্লোজে নিয়ে কথা বলো তাহলে কথাটা একটু স্পষ্ট ভাবে শোনা যাবে। দর্শকদের অনেকে শোনা শুনতে একটু যাচ্ছে? সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক শোনা আছে যাচ্ছে? দিদি। আচ্ছা। হ্যাঁ, এবার ঠিক আছে। তোমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, তোমার কি মনে হয় না যে কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে এই যে তুমি কথাগুলো বললে সেগুলো সব মানুষের কাছে বোধগম্য নয়? কোথাও গিয়ে তাদের কাছে মনে হয় যে ওই তো মার্ক্সবাদ মানে ওই লেনিন, ওই রাশিয়া, এই ধরনের বিষয়টাই কোথাও গিয়ে চলে আসে, মানে কিউবা, মানে কোথাও যে এই সাধারণ মানুষের জন্য বামপন্থীরা কাজ করতে চায়, বা বামপন্থীরা সাধারণ মানুষদেরই যে ঘরের লোক সেটা কোথাও গিয়ে লোকে ভুলতে বসেছে এই ধরনের কিছু স্লোগানের জন্য। মানে প্রশ্নটা কি? এই বিষয়ে তোমার কি মত, যে কোথাও গিয়ে কি অত্যন্ত বেশি বিদেশি, কোথাও গিয়ে বামপন্থী রাজনীতি বা মার্ক্সবাদের যে জন্ম সেটা বিদেশ থেকেই, সেখান থেকেই এসছে, এবং যাদেরকে দেখে যে আদর্শে তোমরা বড় হয়েছো
তারা সকলেই বেশিরভাগই স্বদেশী না বিদেশি মানুষই। কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে এটা মনে হয় না যে এই বিদেশি রাজনীতি করতে গিয়ে দেশের কথা বা রাজ্যের কথা বা তোমার পাশের বাড়ির লোকটার কথা কোথাও গিয়ে কেউ ভাবে না। তোমাদের স্লোগানে সবসময় যে বিদেশি প্রচার থাকে একটা, সেটা কি লোকের কাছে খুব একটা মানে এলিয়েন টাইপের বিষয় হয়ে গিয়ে দাঁড়াচ্ছে? আম এই প্রসঙ্গে কটা তিতো কথা বলেই শুরু করি। সেটা এক হচ্ছে যে এখন বাঙালির বিয়েতে সঙ্গীত হয়। সেটাকে খুব একটা বিদেশি বলে মনে হয় না। ক্রিসমাসের পার্টি মানে আমার ছোট বয়সেও আমি দেখিনি। এরকম জাঁকের মানে হতো, নিঃসন্দেহে হতো। নিউ ইয়ার, তারপরে ওই কি জানি ওই ফেব্রুয়ারির 14 তারিখের যে গোটা সপ্তাহটা, সেটা অমুক ডে তমুক ডে, ডে তো ডে মানে বেরিয়ে যাচ্ছে। এই সংস্কৃতিগুলো আমাদের করতে খুব একটা সমস্যা হচ্ছে না। যত সমস্যা শুরু হয়ে যায় মার্ক্সবাদ নিয়ে কথা বলতে শুরু করলে। এখন এই বিষয়টা আর ওই যে সাধারণ মানুষের থেকে, সাধারণ মানুষ কারা? মানুষের খিদের সমস্যা তারা বুঝতে চান না। এরা সাধারণ মানুষ? কখনোই নয়। সাধারণ মানুষ অনেক বেশি করে বরং বোঝে যে আহ, কারখানার শ্রমিক তাকে ছাঁটাই করা হচ্ছে। তিনি তার সমস্যাটা, তার প্রাপ্য পয়সাটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, যেটা আমি বলছি যতটা বুঝে, তার থেকে বেশি তিনি নিজের পেটের আগুন দিয়ে বুঝতে পারছেন। তার সংসার চালাতে গিয়ে আমরা তিনি বুঝতে পারছেন। সাধারণ মানুষ বলে দেখে দিচ্ছি যাদেরকে, তাদেরকে তাদের কথাগুলো তুলে আনা দরকার। এবং যারা এই সাধারণ মানুষের তকমাটা নিতে চাইছে, তারা কিছুটা ক্ষেত্রে নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই গা বাঁচিয়ে এড়িয়ে যেতে চাইছে এই প্রসঙ্গগুলোকে নানা তকমা লেগে। আরেকটা কথা বলি, এই যে পাশের বাড়ির খবর আমরা নিই না, পাশের বাড়ির ইয়ে আমরা করি না, খোঁজ আমরা নিই না, আমরা মাস্ক লেনিন এইসব নিয়ে ব্যস্ত থাকি। যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, না মার্কস লেনিনের তত্ত্ব তো দেখে বড়ই হয়েছি, কিন্তু জ্যোতি বসু, পি সুন্দরাইয়া, হরেকৃষ্ণ কোনার, বিনয় চৌধুরী, এরা এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত একাধিক সুবোধ ঘোষ, এরা প্রত্যেকেই ছিলেন, সুবোধ রায় সরি, এরা প্রত্যেকেই পরবর্তীকালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সক্রিয় সদস্য হয়েছিলেন। এই মাস্টারদার যে আদর্শ, সেটা ছিল পরবর্তী সশস্ত্র বিপ্লবের যে আদর্শ, সেটা পরবর্তীকালে সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে প্রচুর মানুষ যারা স্বদেশীর সাথে সরাসরি যুক্ত, যারা মুচলেখা দিয়ে তখন স্বদেশী আন্দোলনের সাথে বেইমানি করেননি, তারা সরাসরি যুক্ত হয়েছিল। তো স্বদেশ বিদেশ ভাগ করতে তাদেরকেও আমরা চোখের সামনে দেখেছি। আর এই যে পাশের বাড়ির লোকের খোঁজ যারা নেয় না, কমিউনিস্ট পার্টির কথা বলে, মার্কস লেনিনের কথা বলে, তারা কিন্তু ৮১,০০০ রেড ভলেন্টিয়ার তৈরি করেছে যখন অক্সিজেন পাওয়া যাচ্ছিল না কোথাও গত বছর এবং এই বছরে। পাশের বাড়ির খোঁজ না নেওয়ার মতাদর্শে অনুপ্রাণিত এই ছেলেগুলো বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন থেকে, ওষুধ থেকে, এরকম কি রেড ভলেন্টিয়ার রাস্তার মোড়ে দাঁড়িয়ে রেপ থ্রেট খেয়েছে একটি মেয়ে। ওষুধ তার হাত থেকে কেড়ে নিয়ে ভোটে হেরে যাওয়ার পর একটি কলেজ পড়ুয়া মেয়ের হাত থেকে ওষুধ কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, তার সাইকেলটা হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাকে রেপ থ্রেট দেওয়া হয়েছে পাড়ার মোড়ে। যে বাড়িগুলির থেকে তার দুদিন আগে অক্সিজেন চাওয়া হয়েছে, সেই বাড়িগুলির দরজা বন্ধ হয়ে গেছিল সেদিন। সেই বাড়িগুলোতে মার্কস লেনিনের আদর্শে মানুষ বসবাস করে না, তারা জানে নিজেরটুকু বুঝে নিতে। তাই কালকে অক্সিজেনের দরকার পড়লে রেড ভলেন্টিয়ারকে দরকার লাগে, আর একটি 19-20 বছরের কলেজ পড়ুয়া যখন সেই অক্সিজেনটা পৌঁছতে গিয়ে পাড়ার মোড়ে অপমানিত হয়, অসম্মানিত হয়, এরকম ভাবে ভয় দেখানো হয় তাকে, তার দরজাটা বন্ধ করে দিতে হয়। মার্কস লেনিনের কথা ভাবে ওই ৮১,০০০ রেড ভলেন্টিয়ার গত বছরেও প্রাণের ঝুঁকি নিয়ে মারা গেছে কয়েকজন। তাদের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। গত বছরেও তারা এইভাবে জীবন ঝুঁকি নিয়ে তারা করে গেছে, এই বছরেও তারা জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক কাজ করে গেছে। আমাদের থেকে অনেক ছোট ছেলে পিলে একসাথে জড়ো হয়ে যে মেশিনারি তৈরি করেছে, একটা ওয়েবসাইট বানিয়েছে, প্রত্যেকটা জেলার নানা প্রান্তের রেড ভলেন্টিয়ারদের নাম, তার ফোন নাম্বার, সমস্ত কিছু ইয়ে করে এক জায়গায় জড়ো করে, যেটা সরকার বাড়েনি। সরকারের কার্যত সমস্ত রকম বিরোধিতা সত্ত্বেও, সব রকম অসহযোগিতা সত্ত্বেও, একমাত্র মানুষের যারা থালা বাজানো, ঘন্টা বাজানো, গন্ডি কাটা ইত্যাদিতে না পার্টিসিপেট করে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা হচ্ছে ওই মার্কস লেনিনের তথাকথিত মতাদর্শে অনুপ্রাণিত লোকজন, যারা নাকি ভারতের কথা ভাবে না, যারা নাকি মানুষের কথা ভাবে না, যারা মানুষের কথা ভাবে
ভারতীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ, তারা গণ্ডি কাটতে বলেছে, থালা বাজাতে বলেছে, জনপ্রতিনিধি হয়ে আমাদের ট্যাক্সের পয়সায় লাখ লাখ টাকা মাইনে গুনে তারা হচ্ছে এমপি টিকটক ভিডিও বানিয়েছে, কি করে কেক তৈরি করা হয় তার রেসিপি শেয়ার করেছেন, এবং ঠান্ডা গাড়ি করে একদিন গিয়ে কোনো একটি রাস্তার মোড়ে 4টে মাস্ক দিয়ে চলে এসেছেন, 2 বোতল স্যানিটাইজার দিয়ে চলে এসেছেন, তাদের সমাজসেবা শেষ হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই ছেলেগুলো তাদের ভোটের রেজাল্টের কোনো পরোয়া নেই, তাদের নিজেদের জীবনের কোনো ভয় নেই, রোদ হোক জল হোক ঝড় হোক 2 বছর ধরে এরা কাজ করে যাচ্ছে। পাশের বাড়ির খবর এরা রাখে না, যারা ভারতীয় সংস্কৃতিতে অনুপ্রাণিত তারা নাকি রাখছে। আর এই আরেকটা কথাও বলি, ওই যে গ্রিটিংস কার্ডে না, এটা আগেও বলেছি কয়েকটা জায়গায়, ওই যে দোস্ত তেরে লিয়ে জিন্দেগি কুরবান হ্যান ত্যান এইসব প্রচুর লেখা হয়, ওই ফ্রেন্ডশিপ ডে অমুক ডে তমুক ডে, দেখবেন প্রচুর কিছু এরকম লেখা হয়, সেগুলো যদি ভারতীয় সংস্কৃতি হয়ে থাকে। আমি রাজনীতি বুঝি না, আই হেট পলিটিক্স বলে কাঁধ ঝাঁকানো তো এখন শহুরে বাবু আনার একটা নতুন লক্ষণ হয়ে গেছে। অ্যাপলিটিক্যালি লোকের ভালো করতে চাই, মানুষের ভালো করতে চাই, এইসব নাটক ভোটের আগেও দেখলাম। তো যাই হোক, এইসব নিয়ে যখন আমরা মশগুলে থাকি, তখন ওই কোভিডের সময়কালীন ঘরে বসে ওই 2-4টে ফোন কল অ্যাটেন্ড করা, আর নিজে খুব স্বাস্থ্যবিধি মেনে চলছি এইটুকু জানান দেওয়া ছাড়া তারা কিছু বিশেষ করতে দেখা যায়নি কিন্তু তাদের বন্ধু-বান্ধবের সমর্থনে বা অন্য কিছুতে। আর কমল গায়েন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন কর্মী, তার প্রায় 70-এর কাছে বয়স ছিল। 70 বছরের একটা লোক যখন তারই এক সহকর্মীকে বাজারের মধ্যে ফেলে পিটিয়ে থেঁতলে খুন করা হচ্ছিল, তখন সেই দেখে তিনিও জানতেন বাঁচাতে পারবেন না। তা ওই অতগুলো ছন্ডা-মার্কা লোকের সামনে তার গিয়ে একা তিনি সমস্ত লাঠি-সোঁটা সরিয়ে তাদেরকে হিম্যান হয়ে তার বন্ধুকে বাঁচিয়ে নেবেন, এটা তিনিও জানতেন যে পারবেন না। কিন্তু তিনি দৌড়ে গেছিলেন, একা হয়েও দৌড়ে গেছিলেন, গিয়ে একটা তার সহকর্মীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, এবং তাকে সেখানে খুন হয়ে যেতে হয়েছিল। ওই যে পার্টিটা শেখায় যে বিদেশি সংস্কৃতিতে অনুপ্রাণিত হতে হয়, এই আশেপাশে ভারতীয় সংস্কৃতিতে তথাকথিত অনুপ্রাণিত না হয়ে বিদেশি সংস্কৃতিতে অনুপ্রাণিত পার্টিটা ওই রকম কমল গায়েন তৈরি করে, যারা সত্যি ফ্রেন্ডশিপ কার্ডে লেখে না, যারা সত্যি সত্যি জীবনটা দিতে চায়। ভারতীয় সংস্কৃতির বহু লজ্জাজনক, সেটা প্রত্যেকটা দেশেই থাকে, আমি ভারতের আলাদা করে কিছু বলছি না, বহু কিছু জিনিস ভালোও আছে ভারতীয় সংস্কৃতিতে, সব জিনিসটাই ভালো, সমস্ত কিছু কল্যাণ নয় এমন নয়। তাহলে দিল্লির রাস্তায় রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত গাইতে পারছে না বলে ফেজওয়ালা মাথার একটা লোককে বোল জনগণমন বোল জনগণমন বলে পিটিয়ে পিটিয়ে রক্ত ছিটকে বেরোচ্ছে, ঘিলু থেতলে যাচ্ছে, একটা মানুষকে ওখানে জনগণমন গাইতে পারছে না বলে তাকে পেটাতে পেটাতে জাতীয়তাবোধ শেখাচ্ছি, এই দৃশ্য আমাদের দেখতে হতো না। তো ভারতীয় সংস্কৃতি ওইটা নয়, ভারতীয় সংস্কৃতি এইটা যেটা কমল গায়েনরা তৈরি করেন, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের মতাদর্শে অনুপ্রাণিত হয়েই লিখুন না কেন, ভারতীয় সংস্কৃতি এইটা যেটা ৮১,০০০ রেড ভলেন্টিয়ার গত 2 বছর ধরে তৈরি করে যাচ্ছে। তুমি কি সরাসরি রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করছো? হ্যাঁ, গত বছর থেকেই করছি, মানে শুরুর থেকে। তো আগামীতে তো থার্ড ওয়েভ আসন্ন, যেটা আমরা সকলেই হ্যাঁ জানি। হ্যাঁ। তো রেড ভলেন্টিয়ারের কি পরিকল্পনা আছে? যেভাবে কাজ করছে সেভাবে তো অবশ্যই করবে। নতুন আরো মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য কি নতুন কিছু পরিকল্পনা তোমরা করেছো? আমরা প্রথম ওয়েভ যখনই এলো তখন যারা এই প্রসঙ্গের বিশেষজ্ঞ তারা যেভাবে বলছিলেন যে দ্বিতীয় ওয়েভ আসতে পারে, সেই বিষয়েই আমাদের কিছুটা হলেও মানে প্রস্তুতি ছিল। তৃতীয় ওয়েভও নাকি আসন্ন, এটা যারা বিশেষজ্ঞ তাদের কথা অনুসারে শুনছি, সেখানে নাকি যাদের বয়স কম তারা অনেক বেশি এফেক্টেড হবে, কেউ বলছেন এটা হবে, কেউ বলছেন না, এরকম না। তো আমাদের প্রিপারেশন একরকম, মানে গত 2 বছর ধরেই আছে, কিন্তু আবারও বলছি রেড ভলেন্টিয়ার সরকারের বিকল্প নয়, আমরা চাইলেও হতে পারবো না। সরকার এই 2 বছর ধরে গণ্ডি কেটে থালা বাজিয়ে তাদের যদি এগুলো করতে ইচ্ছে করে তারা করুন, কিন্তু তার থেকেও বড় কথা মানুষ মরে যাচ্ছে, তাদের মানে প্রপার একটা ট্রিটমেন্টের বন্দোবস্ত করুন। এটা যদি তারা না মানে করতে পারেন, তাহলে আমরা যতই যতই মানে ব্যবস্থা নিই কেন, আমরা একটা নির্দিষ্ট সংখ্যক লোককে বাঁচাতে পারবো, তাদের নির্দিষ্ট সংখ্যক লোককে আমরা
তাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারবো, সেই লোকগুলোর সংখ্যা অনেক বাড়ছে। প্রথম যা দেখতে পেয়েছিলাম প্রথম বছর, দ্বিতীয় বছর তার থেকে বেশি হয়েছে। আশা করি যদি এরকম পরিস্থিতি আবার আসে, যেন না আসে, কিন্তু যদি এরকম পরিস্থিতি আবার আসে, সম্মুখীন হতে হয়, তাহলে নিশ্চয়ই রিকভারির সংখ্যা আমরা আরো বেশি বাড়াতে পারবো। আমাদের সেই প্ল্যান আছে। কিন্তু সরকারকে এই বিষয়ে সচেতন হতে হবে। প্রত্যেকটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে অন্ততপক্ষে সপ্তাহে কয়েকদিন গভর্নমেন্ট এর মানে হসপিটালের ডাক্তারদের একদম প্রত্যন্ত গ্রামে সেখানে নিয়ে গিয়ে প্রপার, মানে সেই ডাক্তারবাবুরও প্রপার পিপিই কিট, অমুক তমুক সুরক্ষা মানে সমেত তাকে সেখানে নিয়ে যাওয়া। গ্রামের যে আশা দিদিরা যারা কাজ করছেন তাদের একটি নির্দিষ্টভাবে একটা পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে সেখানে নির্দিষ্টভাবে ইনপুট করা। তারা কিভাবে টিকাকরণের খোঁজ মানে দেবে বাড়িতে। সত্যিই যদি বাচ্চারা এখানে এফেক্টেড হয়, তাহলে আশা দিদিদের একটা বিরাট ভূমিকা থাকবে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর একটা বিরাট ভূমিকা থাকবে। এই প্ল্যানগুলো রেড ভলেন্টিয়ার কোনোদিন করতে পারে না। এই ওষুধের ডিস্ট্রিবিউশন এই সময়কার, মানে করোনাকালে অন্যান্য মারণ রোগ, ক্যান্সার থেকে শুরু করে, যক্ষা থেকে শুরু করে অন্যান্য মারণ রোগের, আমি গত বছর 2020 জানুয়ারি মাসে যে ওষুধটার দাম ছিল 721 টাকা, সেইটা এই বছরে মানে মার্চ এপ্রিল মাসে তার দাম 1300 সামথিং। সেই মারণ রোগগুলোর ওষুধের দাম মানে বিপুল পরিমাণে বেড়ে গেছে। সেইগুলো নিয়ন্ত্রণ করা, ওই গ্রামগুলোতে একটা হার্টের পেশেন্ট কিভাবে চিকিৎসা পাবেন, একজন গর্ভবতী মা তিনি কিভাবে চিকিৎসা পাবেন, ওই জায়গাগুলো দেখা, এগুলো রেড ভলেন্টিয়ার করতে পারবে না। এই যে সামগ্রিক পরিকল্পনা, এই যে অর্গানাইজ করা, এই গোটা বিষয়টা কিন্তু মানে করতে হবে গভর্নমেন্টকে, এই গোটা বিষয়টা করতে হবে সরকারকে। এই এই গোটা পরিকল্পনাটা মানে তারা প্রথমবারই খুবই উচিত ছিল। মানে চূড়ান্ত নেগলিজেন্সি দেখতে পেয়েছি, দ্বিতীয়বারে আবারও ওই বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, তৃতীয়বারে যদি তাদের সচেতন না হন, আমরা আমাদের কাজ ডেফিনেটলি করবো, যেভাবে করছি আরো চাইবো এটাকে আরো ভালো জায়গায় যাতে নিয়ে যাওয়া হয়, এবং তার পরিকল্পনাও আমাদের আছে। কিন্তু বারবার বলছি যে সরকারকে সচেতন হতে হবে, নাহলে খুব মুশকিল, সামগ্রিকভাবে পরিকাঠামো তৈরি হবে না। দুটো ওয়েভের সম্মুখীন আমরা অলরেডি হয়েছি এবং প্রচুর মানুষকে হারিয়েছি এই করোনার মৃত্যু মিছিলে। তোমার কি মনে হয় তারপরেও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এতটুকু সচেতন বোধ এনেছে বা কোনো পরিকল্পনা করেছে আগামী ওয়েভকে সামলানোর জন্য, সম্মুখীন হওয়ার জন্য? তারা আবারও বলছি, তারা চটকদারি রাজনীতি সমানই করে যাচ্ছেন, যেগুলো নিয়ে মানে বস্তুত মানুষের কোনো কাজের কাজ হচ্ছে না। গোটা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় আমি শুধুমাত্র রাজনৈতিকভাবে ওদের বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা করছি এমন নয়। এই যে ওনারা কতগুলো স্কিমে টাকা দিতেন মানুষের হাতে, গ্রাম বাংলায় সত্যি চাকরি বাকরির অবস্থা বেহাল করে। এটার পিছনেও খুবই নোংরা একটা রাজনীতি আছে, যে একজনের কে চাকরি দেবো না, সেই পার্মানেন্ট টাকাটা 10 জনকে ভাগ করে ভাতা হিসেবে দিয়ে দেবো। যদিও বা ভাতা হিসেবেও মানুষের হাতে কিছু পয়সা পৌঁছয়, আমি তারও বিরোধী নই। সেই ভাতাটাও কি করে 1000-এর জায়গায় 2000 হয়, আমার মানে আমাদের সামগ্রিকভাবে বক্তব্য তাই। কিন্তু তারা যেটা করে যাচ্ছেন সামগ্রিকভাবে, আবারও বলছি, আমি সম্পূর্ণটা মানে পরিস্থিতি দেখে জেনে বুঝে বলছি যে শুধুমাত্র চটকদারির রাজনীতি চলছে, কোনো রকম ভাবে তারা এই নিয়ে সচেতন হচ্ছেন না। কেরল, সেখানে হচ্ছে আমাদের ভোটের রেজাল্ট বেরোনোর পর সেখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজ খুলে গেছে। আমাদের এখানে কি হয়নি? এই মাঝখানে যখন এই ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভ আসার মাঝখানে যখন একটু পরিস্থিতি তুলনায় কম ইয়েতে ছিল, মানে কম এফেক্টেড ছিল, সেই সময় বলুন তো তাঁত মেলা, খাদ্য মেলা, অমুক তমুক, মানে নানা জায়গায় ধর্মীয় গ্যাদারিং কি না হয়েছে। শুধুমাত্র স্কুল কলেজ খোলা যাবে না, শুধুমাত্র স্কুল কলেজে অনলাইনে ক্লাস নিতে হবে। তারা অনলাইনে ক্লাস করতে পারছে, সেই ডিভাইস গুলো নাকি তারা প্রোভাইড করবেন, সেটি 12-এর ছেলেকে। যে ছেলেটা 10-এ পড়ে তারও তো বোর্ড এক্সাম আছে, সে শুধু অপরাধ করে ফেলেছে, ওই 2 বছর পরে জন্মে ফেলেছে, তার ভোটাধিকার নেই। 16 বছরের ছেলেটার ভোটাধিকার নেই, যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার ভোটাধিকার আছে। কাজেই তাকে ওই ডিভাইসটা প্রোভাইড করা আগে দরকার। ঠিক আছে, তাদের হাতেও এলো, কোনো সমস্যা নেই। কিন্তু তাই দিয়ে শিক্ষা ব্যবস্থা এরকম বছরের পর বছর চলতে পারে? সরকার চাইলে তো এই যে স্বাস্থ্য ক্ষেত্রে যারা কাজ করছেন তাদেরকে টিকাকরণ আগে করা হলো, তার পরপরই তাদের দরকার নিশ্চয়ই সবার আগে।
বয়স্কদের তারপর টিকাকরণ করা হলো। তার পরপরই কেন সরকার এটা এজেন্ডা নিয়ে এইগুলো মিটে গেলে, ইমার্জেন্সি গুলো মিটে গেলে শিক্ষার সাথে যারা সংযুক্ত ছাত্র শিক্ষক এরা এরা যাতে আগে টিকা নিয়ে তাদের স্কুলে যাওয়ার বন্দোবস্ত করা যায়, এটা সরকার করছেন না কেন? তাদের কোনো রকম কোনো সদিচ্ছা নেই। ক্যানিং, গোসাবা, সন্দেশখালী, মুর্শিদাবাদের গ্রাম, পাহাড়ের অঞ্চলের গ্রামগুলোতে সেখানে কিভাবে ছেলেপিলে এই মোবাইলের মাধ্যমে লেখাপড়া করবে? কটা ছেলেপিলের হাতে এই ডিভাইস আছে? কি করে পারবে সেখানে ছেলেপিলে ইয়ে করতে? ওই একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে সেখানে একজন টিচার প্রশ্নপত্র পাঠিয়ে দিচ্ছে, সেইটা বাড়িতে লিখে তার ছবি তুলে করে দিয়ে শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় নিয়ে পৌঁছচ্ছে। অথচ এটা যে পারা যায় না, নিশ্চয়ই রোগ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। রোগটা কোনো কিছুই নয় এরকম বলার মতো মানে অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা আমাদের না। নিশ্চয়ই রোগটার সম্পর্কে আমরা সচেতন হতে হবে, কিন্তু তাই নিয়ে সেটার নির্দিষ্ট পরিমাণ কোভিড বিধি মেনে তাদেরকে টিকা নিয়ে সঠিক শারীরিক দূরত্ব মেনটেন করে তাদের প্রত্যেককে পরীক্ষা নেওয়া সম্ভব। একাধিক জায়গায় মডেল ক্লাস করে আমরা দেখিয়েছি। ভারতের মধ্যে একটা রাজ্য কেন্দ্রের এরকম অসহযোগিতা সত্ত্বেও পাচ্ছে, সেটা আমাদের রাজ্য কেন পাচ্ছে না? কেন্দ্রীয় সরকার কেন পাচ্ছে না? শুধু শিক্ষা ব্যবস্থা নিয়ে বললাম, স্বাস্থ্যক্ষেত্রেও একই অবস্থা। স্বাস্থ্যকর্মীরা মানে কিভাবে মারা গেছেন, ডাক্তারবাবুরা কিভাবে মারা গেছেন, তাদের না আছে কোনো সঠিক পরিকাঠামো, এবং সেই নিয়ে সরকার সচেতন নন। আগেও ছিলেন না, এখনো নন। আবার নাকি তৃতীয় ওয়েভ আসবে, তখন সরকারের আবার কি ভূমিকা দেখতে পাবো, সেই নিয়ে যথেষ্ট আমাদের আশঙ্কা আছে। তো এর পেছনে কি এই কারণটাই দায়ী যে যত বেশি জানবে, যত বেশি মানুষ পড়বে, তত বেশি প্রশ্ন করবে? আর সেই প্রশ্নের মুখটা বন্ধ করে দেওয়ার জন্যই কি কোথাও শিক্ষা ব্যবস্থা এত বেশি এফেক্টেড হচ্ছে? বাকি সমস্ত কিছু চললেও কোথাও কি আমরা শিক্ষা ব্যবস্থাকে সেই গুরুত্বটা দিতে পারছি না বা সরকার দিচ্ছে না? শিক্ষা ব্যবস্থাকে শুধু গুরুত্ব দিচ্ছি না বা নেগলেক্ট করছি, এটা বলাটা সবটা বলা নয়। নেগলেক্ট করা নয়, শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে নির্দিষ্ট একটা দিকে পরিচালনা করবার জন্য। এইটা ইম্পর্টেন্ট। শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভীষণ রকমের গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তর প্রদেশের সিলেবাস নিয়ে কয়েকদিন আগেই দেখলেন কিরকম চর্চা চললো। সেখান থেকে রবীন্দ্রনাথ বাদ, সরোজিনী নাইডু বাদ, অন্যান্য নিজের লেখা বাদ, অন্যান্য মনীষীদের লেখা বাদ, এবং সেখানে ঢুকছে যদি একটু জোরে। রামদেবের। হ্যাঁ, সেখান থেকে ঢুকছে রামদেবের যোগা পলিসি, নেট, যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেখানে কলেজে পড়ানোর জন্য এবং রিসার্চ করবার জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, সেখানে সাবজেক্ট যুক্ত হয়েছে যোগা। সেই প্রশ্নপত্র নিয়ে আমরা যখন দেখতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি কোন দিকে মুখ করে যোগাসন করলে শরীর সুস্থ থাকবে, এইসব প্রশ্ন আসছে এখানে। এগুলো কোনোটা হাস্য পরিহাসের বিষয় নেই। কামধেনু আয়োগ প্রকল্প বলে একটা জায়গায় হাজার হাজার টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে 3টে স্তরে, স্কুল স্তরে, কলেজ স্তরে, এবং তারপর কমন মানে যে কোনো লোক দিতে পারে। এই জায়গাগুলোতে স্কলারশিপ দেওয়া হচ্ছে, সেখানে মানে তাদের সিলেবাস পর্যন্ত পিডিএফ এ মোবাইলে ঘুরছিল যে গরুর গায়ে হাত বোলালে হাই প্রেশার কমবে। ভারতীয় বিজ্ঞান কংগ্রেস এত একটা গৌরবোজ্জ্বল, তার দীর্ঘ ইতিহাস আছে। সেখানে ওই গণেশের মাথা, তেজমহল, তাজমহল, এই সমস্ত নিয়ে ভণ্ডামো চলছে, অপবিজ্ঞানের চর্চা চলছে, জ্যোতিষের সাথে জ্যোতির্বিজ্ঞানকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শুধু নেগলেক্ট করা হচ্ছে না, মানে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক পন্থাকে মাথার মধ্যে মানে চালিয়ে দেওয়ার জন্য। আমারই এক বন্ধু নেট ক্লিয়ার করে তার সে যে বিষয় নিয়ে রিসার্চ করতে চায়, সেই বিষয়ের যে অ্যাপ্রোচ পেপার, সেটা ছিল ভারতীয়দের খাদ্যাভ্যাস, ইন্ডিয়ানদের ফুড হ্যাবিট। সেটা নিয়ে সে যখন ইউনিভার্সিটিতে দেয়, তখন এটি নামি ইউনিভার্সিটি তার এই পেপারটা ফেরত পাঠায় এবং তাকে বলে যে ভারতীয় হিন্দুদের ফুড হ্যাবিট নিয়ে তাকে রিসার্চ করতে হবে। এই পরিস্থিতি আমাদের সব জায়গায় চলছে। ওই সমস্ত জায়গায় যারা পাস করছে তাদের হাজার হাজার টাকা স্কলারশিপ পাচ্ছে। উল্টো দিকে যে বা সাহিত্য নিয়ে রিসার্চ করতে চায়, যে ইতিহাস নিয়ে রিসার্চ করতে চায়, যে বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে চায়, যে অঙ্ক নিয়ে রিসার্চ করতে চায়, তার জন্য দিনের পর দিন নেট দিয়ে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। তাদের জন্য কোনো স্কলারশিপ নেই, নেট ক্লিয়ার করছে, স্কলারশিপের টাকা এসে পৌঁছচ্ছে না। আমাদের সেটা তো উচ্চশিক্ষায় তো স্বাভাবিকভাবেই এইরকম একটা দেশে কম সংখ্যক মানুষ যান।
যেটা একদম বেসিক এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেইখান থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত এই যে 2 বছর স্কুল বন্ধ, তাদের পাই পয়সা হিসেবে মিড ডে মিলের টাকা হাজার হাজারে গায়েব হয়ে গেল। সেই পয়সার হিসেব কে দেবে? আর এইখানে রিসার্চ তো নয় কাতারে কাতারে ছেলে মেয়ে করতে যাচ্ছে না, কিন্তু প্রাইমারি স্কুলে তো একটা বিরাট অংশের ছেলে পিলে পৌঁছচ্ছে, হাই স্কুলে তো বিরাট অংশের ছেলে পিলে পৌঁছচ্ছে। এই এই ছেলে পিলেগুলোর এই যে একবার কয়েক কেজি চাল, কয়েক কেজি আলু আর ছোলা দিয়ে দায়িত্ব ছেড়ে দিল সরকার, তারপর তাদের এই মাথা পিছু তাদের যে মিড ডে মিলের টাকার হিসেব সেগুলো নেই, সেই পয়সা চুরি হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে দুর্মুষ করে দেওয়ার জন্য যা যা করার দরকার করছে নিউ এডুকেশন পলিসি। তাতে বলা হচ্ছে গ্র্যাজুয়েশনে 4 বছরের গ্র্যাজুয়েশন হবে, আর একটা বছর বাড়িয়ে দেওয়া, 1 বছর বাড়িয়ে দেওয়া, একটা ডিগ্রি কোর্স করে দেওয়ার মানেই কয়েকটা মাথাকে সেখানে হারিয়ে দেওয়া। এই যে আপনারা এই যে কন্যাশ্রী দিচ্ছেন, কোনো সমস্যা নেই তাতে, কিন্তু কন্যাশ্রী দিয়ে এই যে কোভিড পরবর্তী সময় যখন ফুল ফ্লেজেড স্কুল চালু হবে, তখন কত ছাত্রী যে শুধু মেয়ে, মানে এই কারণের জন্য লাখ লাখ ছাত্রী তারা স্কুল ছুট হয়ে যাবে, স্কুলে গিয়ে পৌঁছবে না, কোনো কন্যাশ্রীর টাকা তাদের ধরে রাখতে পারবে। যে পরিবারটা জুট মিলের বন্ধ হওয়া জুট মিলের শ্রমিকের পরিবার, তাদের একটা ছেলে একটা মেয়ে থাকলে সবার আগে লেখাপড়া বন্ধ হয় মেয়েটা, তার 2 বছর বাদ ছেলেটা, কোনো কন্যাশ্রীর টাকা তাদের আটকে রাখতে পারে না। গোটা গ্রামগঞ্জ জুড়ে এই অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া মানে একটা পরিবার থেকে একটা খাওয়ার লোক কমে গেল। ছেলেটি রাজমিস্ত্রির কাজে, সোনার কাজে, নানা কারণে হচ্ছে 6-7 পড়া ছেলে তারা বাইরে চলে যাচ্ছে, বাইরের রাজ্যে চলে যাচ্ছে। সেই রাজ্যে গিয়ে কিছুদিন বাদ যখন কোভিডের রমরমা হবে, কোভিড আসে প্লেনে চড়ে, কিন্তু কোভিডের জন্য বন্ধ হয় লোকাল ট্রেন। সেই রাজ্যে যখন কোভিডের জন্য রমরমা আবার শুরু হবে, তখন তারা পরিযায়ী শ্রমিকের মতো হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসতে বাধ্য হবেন, ভাতের থালার সামনে কাঁদতে বাধ্য হবেন, স্ত্রী পরিবার রাস্তায় সন্তানের জন্ম দিতে বাধ্য হবেন, বাচ্চা ওই রাস্তায় মারা যাবে, সেই বাচ্চার লাশ কোলে করে নিয়ে মা হাঁটতে বাধ্য হবেন। এই পরিস্থিতি চলছে। 4 বছরের গ্র্যাজুয়েশন, এবং প্রত্যেকটা বছরের গ্র্যাজুয়েশন, এই যে নিউ এডুকেশন পলিসি যার বিরোধিতা করছে ভারতের ছাত্র ফেডারেশন, তাতে প্রত্যেকটা বছরের শেষে একটা করে ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে। মানে মজুরের পরিবারের একটি ছেলেকে প্রত্যেক 4 বছর ধরে শিখিয়ে যাওয়া, বাবা এনাফ, তুমি তো একটা সার্টিফিকেট পেয়েছো, আবার গ্র্যাজুয়েশন কেন? হয়ে গেল তো, একটা পর্যায়ে তো এই সার্টিফিকেট তো দেখাতে পারবে যে তুমি ফার্স্ট ইয়ার পাস করেছো, সেকেন্ড ইয়ার পাস করেছো। প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্ম চালে শুধু গুরুত্ব দেওয়া হচ্ছে না নয়, ভীষণই গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং মানুষকে মূর্খ করে দেওয়ার, অশিক্ষিত করে দেওয়ার, হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ভীষণ রকম প্রচেষ্টা যে যে মাধ্যমে চলছে, তার মধ্যে বোধহয় 1 বা 2 নম্বরের শিক্ষা ব্যবস্থা। এবং এটা খুব খুব সহজ এবং জনপ্রিয় অস্ত্র শাসকের, যে যে কোনো মত মাথার মধ্যে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে। এখানেও তাই হচ্ছে। আমাদের দর্শক আসন থেকে একটা প্রশ্ন এসছে, অনির্বাণ রয় করেছেন যে নিউটনকেও কি আমরা বিদেশি বলে বাতিল করে দেব? মানে সেই 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 কথাই বললাম যে টমাস আলভা এডিসন বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন, কিন্তু তার আলো আমাদের প্রত্যেকের ঘরে গেল। তো সেইটাকে স্বদেশি না বিদেশি দেখতে গেলে ওটা ঠিক নয়, ওটাকে ভুল বলে ধরা হবে। আরেকটি প্রশ্ন আসছে, জীবন মন্ডল করেছেন, সিপিএম এর সবাই কি কমিউনিস্ট নাকি নিজ ইস্টও আছে সংগঠনে? আহ, দেখুন, অনেক প্রশ্ন হয়, কি বলুন তো, আমি নিশ্চয়ই প্রশ্নটার উত্তর দিচ্ছি। কিছু দিদি একটু কথাবার্তা, জোরে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হুম। অনেক প্রশ্ন কি হয় বলুন তো, খুব সহজে করে ফেলা যায়। সেটার কয়েকটা উদাহরণ দেখে চারপাশে খুব সহজে কিছু জিনিস বাড়িতে বসে আহ, প্রশ্ন করে ফেলা যায়। যেমন একটি মেয়ে, সে হয়তো খুব উদ্ধত স্বভাবে কথা বলে পাড়ার মধ্যে, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে হাঁটে চলে। তো তাকে বাড়ির মধ্যে বসে প্রচন্ড অবাধ্য মেয়ে বড়দের মুখে মুখে কথা বলে খুবই সহজে দাগিয়ে দেওয়া যায়, কিন্তু হয়তো সেই মেয়েটাই টিউশন করে বাবার চিকিৎসার খরচ চালায়। সেই গল্পটা আমাদের চোখের সামনে আসে না, আমরা জানতে পারি না। নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি আমাদের ছিল। আম, মানুষ সেই কারণে অপছন্দ করেছে, মানুষ সেই কারণে অনেক সমালোচনা করেছে। সমস্ত সমালোচনা
যে আমাদের তার অকারণ এটা একদমই নয়, এবং যে সমালোচনাগুলো তারা করেছেন সেগুলো গ্রহণ করে আমরা সংশোধনের দিকেও হাঁটব। কিন্তু তার বাইরেও একটা বিরাট অংশের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী করে থাকে, বিরাট অংশের মানুষ করে থাকে। কতিপয় মানুষ সেটাকে রেখে ওই অংশের সমস্ত মানুষকে যদি বিচার করা হয় তাহলে সেটা অত্যন্ত অন্যায়। সেই মানুষগুলোকে অপমান করা, সেই মানুষগুলোর আবেগকে, সেই মানুষগুলোর পরিশ্রমকে, সেই মানুষগুলোর কিচ্ছু না পাওয়ার প্রচেষ্টা নিয়ে প্রাণপণ কাজ করে যাওয়ার যে চেষ্টা, সেইগুলোকে অপমান করা হয়। সেই সংখ্যাটা কিন্তু বিরাট। এই যে এই প্রশ্নগুলো যেগুলো আমরা সহজে করে ফেলি না, যে আখের গোছানো হ্যান ত্যান, প্রশ্নটার বস্তুগত অর্থ তাই দাঁড়ালো। তো সেইটার আড়াল দিয়ে যদি ওই মানুষগুলোকে ঢেকে ফেলি তাহলে অত্যন্ত অন্যায় হবে। সেই সেই মানুষগুলো আমাদের প্রত্যেক দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে প্রশ্ন করে। প্রত্যেক দিন গরম ভাতের থালা নিয়ে আমরা যখন খেতে বসি তখন প্রশ্ন করে। সেই মানুষগুলো প্রত্যেক দিন আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। কারখানার গেটে প্রশ্ন মালিক পক্ষকে প্রশ্ন করবার জন্য গুলিতে ঝাঁঝরা হয়ে শ্রমিক নেতা এখানে খুন হয়ে যায়। এমনি ব্রাইট ফিউচার মানে দেখুন, শিক্ষাগত যোগ্যতা দিয়ে এই যে নির্বাচন গেল সেখানেও বারবার এই প্রসঙ্গে কথা বলা হচ্ছিল। আমি এটার ঘোরতর বিরোধী। আমি না, আমার পার্টি এটার ঘোরতর বিরোধী। আমি কোন বিশ্ববিদ্যালয় থেকে কত ভালো রেজাল্ট করে পাস করেছি তাই দিয়ে জুট মিলের একটা শ্রমিক যে খেতে পারে না তার কিচ্ছু যায় আসে না। আমি সেই বিদ্যাটা নিয়ে সেই মানুষটার কথা বলতে পারছি কিনা, সেক্ষেত্রে যদি একজন আমি কাজ করি আঙুলটা ছাড় লোকটার জন্য, সেখানে আমার কত ভালো রেজাল্ট হয়েছে জেনে উনি কি করবেন? যে লোকটা নর্দমা পরিষ্কার করবেন আমি কত বড় সোনার চাঁদ জেনে তার তো কোনো ইয়ে নেই। যে দেশে মেয়েদের জন্মানো চ্যালেঞ্জ, সেই দেশের একটা পরিবেশ পরিস্থিতি পেয়েছি বলে আমি স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের গণ্ডি বেরোতে পেরেছি এবং সেইখান থেকে শিক্ষা অর্জন করতে পেরেছি। হ্যাঁ, আমি তখন তাদের লোক, যে যে শিক্ষা আমি অর্জন করতে পারলাম সেটা যদি তাদের কোনো কাজে লাগে, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে যদি তাদের চারটে কথাকে আমি সামনে নিয়ে আসতে পারি। এইরকম হাজার হাজার আমাদের পার্টির কর্মী আছেন যারা যারা বিদেশে লাখ লাখ টাকা তারা মানে ইনকাম করতে পারতেন। তাদের তথাকথিতভাবে ব্রাইট ফিউচার ছিল। এক লহমায় তারা শেষ কিচ্ছু না ভুলে শুধুমাত্র কমিউনিস্ট পার্টি করতে এসছেন এবং সেই জায়গায় কাজ করে গেছে। কোনো কমিটি কোনো কিছু দিয়ে এদের মানে বিচার করা যায় না। ভাবতে পারছেন, একটা দল সেখানে রাজনৈতিকভাবে মসনদে বসে থেকেছে তারা ৩৫টা বছর, তারপর এতগুলো টার্ম, তারপর পার্টি অফিস ভাঙা, কর্মীদের মারধর, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া, বাড়ির মেয়েকে টেনে নিয়ে যাওয়া, কাটা কাটা পার্টি কর্মী খুন হয়ে যাওয়া, বাড়ি ভাঙচুর, বাচ্চাদের মেরে ফেলা, পার্টি কর্মী হওয়ার অপরাধে ঘরের স্ত্রীকে রেপ অ্যান্ড মার্ডার, এরকম কাতারে কাতারে ঘটনা ঘটেছে। পুলিশ ইয়ে নেয়নি। কি হয়েছিল মাওবাদী আর তৃণমূলের যৌথ আক্রমণে জঙ্গলমহলে পার্টি কর্মীদের মানে এক একজন বাইরে বেরিয়েছে ৩টে-৪টে করে গেঞ্জি পরে, তো একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছে যখন ওপরের গেঞ্জিটা খুলে নিয়ে ব্যাগে করে নিয়ে গেছে। সেই ছেলেটা কোনো জায়গায় এমফিল করে, পিএইচডি করে, সেই ছেলেটা কমিউনিস্ট পার্টির কর্মী। সেই ছেলেটার মতাদর্শকে আজকে পাড়ার, হ্যাঁ নিশ্চয়ই একজন কমিউনিস্টেরও অসৎ হওয়া বা অন্য পথে পরিচালিত হওয়া গর্হিত অপরাধ এবং সেই অপরাধের শাস্তি হয়। আমার পার্টি সেই শাস্তি দেন এবং একজন পার্টি কমরেডকে সেই শাস্তি দিতে গেলে আমাদেরও যন্ত্রণা হয়, কিন্তু তাও সেই শাস্তির মুখে বহু কমরেডকে পড়তে হয়েছে। কিন্তু সেই সব দিয়ে বিচার করে ওই ছেলেটির স্যাক্রিফাইস যদি আমি ছোট চোখে দেখি, সালকু সোরেনের মা ছেলের লাশ সৎকার হয়নি, পোকায় কামড়ে খেয়েছে, তারপরে ঝান্ডা নিয়ে পুজো হয়ে যাওয়া একজন বুড়ি মানুষ ঘাড় কাঁপছে, হাত কাঁপছে, আসছেন আমার কমিউনিস্ট পার্টির মিছিলে। জঙ্গলমহল জুড়ে পড়ে থাকা তারা কোনোদিন কোনো কমিটিতে থাকবেন, কোনো কিছু করবেন, তারা আশা রাখেন না। এই এই পার্টিটা তো মানে কোনো নিশ্চিহ্ন হয়ে যেত। গ্রামে গ্রামে জায়গায় ওরা কিচ্ছু জানে না, ওদের ভবিষ্যৎ কি, কোন জায়গায় পৌঁছতে হবে কিচ্ছু জানে না ওরা।
শুদ্ধ পড়ে আছে, দুটো পেটে ভাত নেই, গায়ে শতচ্ছিন্ন পোশাক, কমিউনিস্ট পার্টি করে, আমরা লাল ঝান্ডার লোক, এখনো বুক চিতিয়ে বলে যাচ্ছে। তাদের তাদের লড়াইটা ওই 4টে লোককে দেখে বিচার করলে হবে না। সেই সংখ্যাটা বিরাট, সেই সংখ্যা প্রত্যেক দিন ছুঁয়ে যায়। সেই সংখ্যা রাতে আমরা ঘুমোতে গেলে আমাদের প্রশ্ন করে যে মানে ঘুমানো কোনো জায়গায় অপরাধ বলে মনে হয় আমাদের। সেইগুলো আমাদের প্রত্যেক দিন বেঁচে থাকার বিষয়। আহ একজন সিপিআইএম এর কর্মী হিসেবে তুমি কি মনে করো যে বর্তমানে এই যে সিপিআইএম এর এত খারাপ ফল, এর পেছনে কোথাও গিয়ে অভ্যন্তরীণ বিবাদ দায়ী, কোথাও গিয়ে একে অপরের যে সমালোচনা যেটা পাবলিকলি করা হচ্ছে, সের ফলেই মানুষের বিশ্বাসটা ধীরে ধীরে উঠে যাচ্ছে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইনার পার্টি স্ট্রাগল বলে একটা আমাদের পদ্ধতি দিদি একটু থাকে। জোরে। এটা হ্যাঁ, ইনার পার্টি স্ট্রাগল একটা যে কোনো কমিউনিস্ট পার্টিতেই এটা একটা পদ্ধতি যে নিজেদের মধ্যে আমাদের তো ওই একজন বলবেন নেতা আর সবাই হেড হিটলার বলে তাতে হাত মেলাবে, নেতা হয় না। সবাই তাদের মত দিতে পারবেন, সবাই নিজেদের মধ্যে আলোচনা করবেন, কিন্তু সেই আলোচনার মাধ্যম কখনো বাইরের প্ল্যাটফর্ম নয়। এই এই জায়গাটা আম আ যদি আমরা করে ফেলি, এই জায়গাটা কোথাও যদি আমরা নিয়ে যাই এবং সেখানে কোনো ব্যক্তি আমার নিজস্ব কিছু মনে হওয়া আছে, সেটা সবটা পার্টির জন্য ঠিক নয়। সেরকম আমার পার্টির বহু কমরেডের কিছু না কিছু বক্তব্য আছে। সবটা ঠিক নয়, আবার সবটা ভুলও নয়। এইটাকে ওপেন প্ল্যাটফর্মে নিয়ে আসা, এইটাকে তাহলে যেগুলো দোষ ত্রুটি সেগুলো কি লুকিয়ে লুকিয়ে আলোচনা হবে? মানুষের কথা তোমরা নিশ্চয়ই শুনবো, মানুষের কথা কেন শুনবো না? কিন্তু আলোচনা করবার প্ল্যাটফর্ম যেখানে আছে, আলোচনা করবার জায়গা যেখানে আছে, সেখানে এটা বাইরে করা যায় না। এটা পার্টির নীতি এবং রুলের বিরোধী, এবং পার্টি এ সম্পর্কে বারবার কমরেডদের সচেতন করেছেন, তাদেরকে বারবার জানিয়েছেন এবং কমরেডরাও সেটা মেনে চলেন। কোনো ক্ষেত্রে যদি এর বহিঃপ্রকাশ হয়েও যায়, তারপরেও সেটা সংশোধন করে নেওয়া হয়। সেই ক্ষেত্রে সংশোধন করে না। শুধু এইগুলোকে দেখুন, একটা ছেলে খারাপ ফল করলে অনেক কিছু মানে কারণ হিসেবে দেখানো হয়। সবটা ভুল না, কিন্তু সবটা ঠিকও না। অনেক কিছুই সামনে আসছে যেগুলো হয়তো সবটা তার থেকে ছেঁকে আমাদের নিতে হবে। আজকে খারাপ ফল হয়েছে বলে তাকে একদম কোণঠাসা করে দুর্মুষ করে দেওয়া হবে, এইটা সবটা ক্ষেত্রে ঠিক না। তোমাকে যদি সিপিআইএম এর রাজ্য সম্পাদক করা হয়, তো দলের ভেতরে আভ্যন্তরীণ কি কি পরিবর্তন চাও? এই প্রশ্নের উত্তরটা দেওয়া আমার পক্ষে কঠিন। আমি কোনোদিন ভাবিও নি, দিতেও পারবো না। আচ্ছা, বেশ। দর্শক আসন থেকে আরেকটা প্রশ্ন এসেছে, জীবন মন্ডল করেছেন যে পৃথা তাকে বাংলার সবাই চেনে, সেটা কি তার যোগ্যতা নাকি যোগাযোগের ফল? আমাকে কিছু মানুষ বা কেউ যদি চিনে থাকেন, আমি একটা কারণে চেনেন, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্স পার্টির একজন সাধারণ কর্মী, দিদি একটু সেই জোরে। কারণে। পৃথা তাকে যদি কেউ চিনে থাকে, কোনো মানে যে কোনো মানুষের সাথে আমার পরিচয় হয়ে থাকুক বা যাই হয়ে থাকুক, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্স পার্টির একজন কর্মী, সেই কারণেই আমাকে চেনে। সেটা আমার যদি যোগাযোগও হয়ে থাকে সেই সূত্রেই যোগাযোগ, আমাকে যদি লোকে চিনেও থাকে সেই সূত্রেই চেনে। আমার পরিচয়, আমি কমিউনিস্ট পার্টির একজন কর্মী। আরেকটি প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, বাংলার ভোটের যুদ্ধে বামের ৩ কন্যাকে দেখা গেছে, বাকি দুজনের তুলনায় পৃথার হয়ে প্রচার তেমন একটা দেখা যায়নি, এর কি কোনো কারণ আছে? না, না। প্রচার যথেষ্ট হয়েছে এবং আমাদের বর্ধমান দক্ষিণ কেন্দ্রে আমাদের কমরেডরা অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। সবটা হয়তো নেটের মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবসময় তুলে ধরা তো সম্ভব না। কিন্তু ওখানের পার্টি, ওখানের নেতৃত্ব, ওখানের সাধারণ কর্মী, কমরেড, ওখানের এসএফআই, ডিওয়াইএফআই কর্মীরা রাত-দিন এক করে ওখানে কাজ করে গেছে। অক্লান্ত পরিশ্রম করে ওখানে প্রচার সংগঠিত হয়েছে। আহ দীপশিতা ধর, ঐশী ঘোষ এবং মীনাক্ষী মুখার্জি, এই তিনজনের থেকে পৃথাটা কোথায় আলাদা এবং কেন? পৃথা এদের কোথাও থেকে আলাদা নয়, এরাও কোথাও থেকে পৃথার থেকে আলাদা নয়। আমাদের সব কজনেরই পরিচয় আমরা কমিউনিস্ট পার্টি করি। এই তিনজনের যদি একটা করে ভালো গুণ বলতে হয় তাহলে কি? এটা তো কোনো খারাপ গুণ বলতে বলিনি।
না তোমাকে না বিপদে এটা ফেলিনি। না না বিপদে ফেলাফেলির বিষয় না, ব্যাপারটা হচ্ছে ওই যে সেলিব্রিটিদের নিয়ে এসে যেরকম হয় না র্যাপিড ফায়ার রাউন্ড, ওরকম গোছের ব্যাপার তো নয়। তো ভালো গুণ খারাপ গুণের বিষয় নয়, আমরা একসাথে রাজনীতি করি, ওরা মানে মীনাক্ষী আমার একটু সিনিয়র, সবাই আমরা কলি একসাথে কাজ করি এই আর কি। আচ্ছা বেশ। আরেকটি প্রশ্ন এসেছে, বাপি দে করেছেন, বহুল প্রচলিত বাংলা দৈনিক পত্রিকাগুলো সিপিআইএম এর পর্যায়ের বহু ময়না তদন্ত করেছে বহু বিশিষ্ট মানুষ, তারা জ্ঞানও দিচ্ছে বামপন্থী কি করা উচিত আর কি করা নয়, অথচ এদের সাহস হয় না নন্দীগ্রামের আসনে মুখ্যমন্ত্রীর পরাজিত হয়েছে কেন? আহ এই প্রশ্নটি সে করেছে বাপি দে। আশা করি তুমি বুঝতে হ্যাঁ পেরেছো প্রশ্নটা। হ্যাঁ। হ্যাঁ, এটা শুধু তাদের মানে পার্টিকুলার নন্দীগ্রামের ক্ষেত্রে তো বটেই। নন্দীগ্রামে মীনাক্ষীদির ফলাফল নিয়ে যেভাবে প্রচার করা হলো, সেটা কোথাও একটা খুব অসাড় বলে মনে হয় যখন মীনাক্ষীদির প্রচার আমরা দেখতে পাই। একটা মানুষের ভোট বা ভোট দেওয়ার এই সমগ্র কর্মকাণ্ডটার বাইরেও মীনাক্ষীদির যে প্রচার হয়েছিল, আমাদের বামপন্থীর অন্যান্য যারা প্রার্থী দাঁড়িয়েছিলেন তাদের যে প্রচার হয়েছিল, সেই জায়গায় মানুষের যা রেসপন্স, সেগুলো কোনোটাই সেই রকমভাবে সংবাদ মাধ্যম তুলে ধরতে বা দেখাতে খুবই অনাগ্রহ, খুবই অনিচ্ছা তাদের। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, কলকাতায় যারা বসবাস করেন বা কলকাতার জেলা সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা প্রত্যেকে জানেন দুর্গাপুজোর সময় এখানকার ট্রাফিক ব্যবস্থা কি হয়। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে 10 কিলোমিটার রাস্তা হয়তো একটা গলি দিয়ে ঘুরে গেলেই সেটা 5 মিনিটে পৌঁছানো যেত। সমস্ত জায়গাগুলো মাসের ব্যারিকেড করে ঢাকা। একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রাফিকের সিস্টেম একদম হচ্ছে সাংঘাতিক রকমের পাল্টে যায় শহরতলি জুড়ে। তখন একটা অ্যাম্বুলেন্সের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে কতটা সময় লাগে, সেইটা নিয়ে খবর হয় না। খবর হয় কিন্তু শ্রমিকরা সিআইটিইউ কোনো বন্ধ রাখলে, রাস্তায় অ্যাম্বুলেন্স পৌঁছতে পারছে না, রোগী ওখানে হাঁসফাঁস করছে, বাচ্চারা হচ্ছে ইয়েতে পৌঁছতে পারছে না, স্কুলে পৌঁছতে পারছে না, দলে দলে মানুষ অফিস কাছারি যেত, তাদেরকে বন্ধের যারা কর্মী সমর্থক তারা আটকাচ্ছে, তারা পাশে ঢিল মারছে, তারা এই করছে, তারা এই করছে, সারাদিন ধরে এই প্রচার চলে। কিন্তু গোটা দুর্গাপুজোর সময় কিভাবে একটা অ্যাম্বুলেন্স একটা পাড়া থেকে অন্য পাড়ায় যায় এবং যেতে গিয়ে কতগুলো রোগী সেখানে শুধু পরে হাসপাতালে পৌঁছায় বলে মারা যায়, তার বছরের পর বছর এই কাণ্ড কিন্তু চলে যাচ্ছে, তার কোনো ইয়ারটা নেই, তার হিসেব কিন্তু সেইভাবে দেখা হয় না। তখন পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স থাকে কিনা হাসপাতালগুলিতে, তা কিন্তু দেখা হয় না। অন্যান্য অপরাধের ডায়েরি করতে গেলে যেহেতু পুলিশ সিস্টেমটাকে গোটাটাকে তুলে নেওয়া হয় এই নানা পুজো প্যান্ডেল, এখন তো নেতা মন্ত্রীদের বিরাট বিরাট পুজো, সেইখানে হচ্ছে যারা সিনিয়র থেকে জুনিয়র পুলিশ অফিসার তাদের হাজিরা দেওয়া, তাদের সিকিউরিটির কারণে ওখানে যাওয়ার একটা বিরাট পর্ব থাকে। তাই সাধারণ কোনো অপরাধ রেজিস্টার করতে গেলে থানাগুলো কীভাবে মানুষের সাথে ব্যবহার করে তার কিন্তু কোনো তথ্য সেই সময় উঠে আসে না। সমস্যা তৈরি হয় সিআইটিইউ একটা বন্ধ রাখলে, সমস্যা তৈরি হয় অল ইন্ডিয়া কৃষক সভা একটা বন্ধ রাখলে। মাসের পর মাস দিল্লির রাজপথে এতগুলো মানুষ, এতগুলো কৃষক ওখানে পড়ে আন্দোলন করে যাচ্ছে ফসলের ন্যায্য দামের দাবিতে। চা বাগানে এতগুলো শ্রমিক মরে গেল, একটা একটা খবর আসে না। বামপন্থীদের খবর না আসতে পারে, আপনাদের যদি এতই অনীহা হয় তাহলে আপনারা বামপন্থীদের খবরও না দেখান। ওই মানুষগুলো ওখানে পড়ে মরে যাচ্ছে, না খেতে পেয়ে এতগুলো সবর গ্রামের লোক মরে যাচ্ছে, সেই খবরগুলো একটা একটা খবরের কাগজ সামনে উঠে আসছে না, তার খবর হচ্ছে না এই মৃত্যুগুলো, এগুলো হয় না। তো এই এইভাবে চলছে, কিন্তু তার সাথে আসার কথা সবটাই খারাপ না, আসার কথা প্যারালাল মিডিয়া উঠে আসছে, এই যে যেমন ইউটিউব নানা চ্যানেল, আজকেই সেখানে তোমরা সাক্ষাৎকার নিচ্ছ, এরকম বিভিন্ন চ্যানেল উঠে আসছে, তারা আমাদের কথা তুলে আনছে, তারা নানাভাবে আমরা আমাদের কথাটা পৌঁছে দিতে পারছি মানুষের কাছে। একদম। আচ্ছা, শুধু তরুণদের নির্বাচনে দাঁড় করালেই কি চলবে, নাকি একদম নিচের স্তর থেকে দলীয় সংগঠনে তরুণদের আধিক্য বাড়ানো বলে তুমি প্রয়োজন আছে বলে তুমি মনে করো? আবারও বলছি, তারুণ্য নির্ভর করে একটা মানুষের মাথার উপর। আমি বা আমার বয়সী যে ছেলে বা যে মেয়েটি
আজকে মনে করছে যে মেয়েদের শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম ভাবার সংখ্যা কিন্তু কম নয়। মেয়ে মাত্রই হোম সায়েন্স পড়বে, সায়েন্সের থেকে আর্টসেই তো মেয়েদের সংখ্যা বেশি থাকে। জিন্স না পরে বাইরে বেরোনোই ভালো, ইত্যাদি। যে 20 বছরের 19 বছরের ছেলেটি বা মেয়েটি মনে করছে সে তরুণ নয়, যে 80 বছরের মানুষটিও মনে করছে যে একটা মানুষ যার 60 বছরের রিটায়ারমেন্টের পরেও তার একটা কিছু ভাষা শিখতে তার ইচ্ছে হলো, সে গিয়ে একটা কোনো ভাষার ক্লাসে জয়েন করলো, তেমন জীবন ফুরায়নি, তাকে উৎসাহিত করছে যে সে তরুণ, তার বয়স 80 হলেও তরুণ। যে বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেছে সারা জীবন, 61-62 বছর বয়সে যখন স্লেট পেন্সিল নিয়ে অ আ ক খ শিখতে বসছে এবং মনে করছে যে আর কদিন বাঁচবো, এইভাবেই আর শিখে কি হবে, এই ভাবনাটাকে যে প্রশ্রয় দিচ্ছে না, যে মনে করছে এখনো আমার লেখাপড়া করবার দরকার আছে, আমাকে লেখাপড়া শিখতে হবে, সে তরুণ। এই ভাবনাটা বাড়ির মধ্যে আসছে কিনা, কালের নিয়মে অর্থাৎ অল্প লিবারেল বয়সে হওয়াটা প্রয়োজন। লিবারেল না, লিবারেল হওয়া একটা জিনিস, মার্ক্সবাদী হওয়া একটা জিনিস। ওই যেমন জাস্টিস আর ইকুয়ালিটি দুটো শব্দ এক নয়। বেটে মাঝারি লম্বা তিনটে ছেলেকে তিনটে চেয়ার দিয়ে দাঁড় করিয়ে দিলাম মানে তাদের তিনজনের হাইট এক হবে না, যার হাইট সব থেকে কম তাকে উঁচু চেয়ারে দাঁড় করাতে হবে, সেইটা জাস্টিস। ইকুয়ালিটি আর জাস্টিস কখনো এক নয়। সেই রকম লিবারেল হওয়াটা শেষ কথা নয়। লিবারেল হওয়া মানে তো এটাও বোঝায় যে যে শোষিত, যে শোষণ করছে, যে কারখানার মালিক, যে দিনের পর দিন শ্রমিকের মজুরি মেরে প্রাসাদ বানাচ্ছে, তারও নিজের এইটা করবার অধিকার আছে, কারণ সে তো মানুষ খুন করছে না। সেই সেই লিবারেল পন্থায় আমরা বিশ্বাস করি না। জাস্টিস আর ইকুয়ালিটি যেমন আলাদা, সেই রকম ওই লিবারেল পন্থা নয়। প্রত্যেকটা মানুষের সম পরিমাণ পেট ভরে খাওয়ার যে অধিকার, সেইটা নিয়ে কথা বলতে পারছি কি? যে বর্তমান ব্যবস্থা, যে ছেলেটি গলায় ওই টাই ঝুলিয়ে সকালবেলায় আইটি সেক্টরে কাজে যায়, তার সে কি প্রকৃত শ্রম দিবস, যে 8 ঘন্টার কাজের দাবিতে কারখানার গেটে যে দাবিটা আমাদের তোলা হয়েছিল, সেই দাবিটা কি তার তার মানে তাকে মাসের শেষে হয়তো 1 লাখ টাকা মাইনে দেওয়া হয়, রাত 9টায় কল এলে তাকে যেতে হয়, রাত 1:30টায় কল এলে তাকে যেতে হয়, তার কোনো নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার নেই। এখন তো অনলাইন হয়ে আরো মজা হয়েছে, সারা দিন ধরে তাকে অনলাইনে বসে থাকতে হবে, তার ফ্যামিলি টাইম নেই, তার চিকিৎসা করতে যাওয়ার সময় নেই, তার বাবা মাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় নেই, তাকে যখন যেখানে ডাকে হোয়াইট কলার জব। কিন্তু সেই সমস্যাগুলো আমার পার্টির লোক কি বুঝতে পারছে? নিচু স্তর থেকে অল্প বয়সীরা কালের নিয়মে এগিয়ে আসবে, ভাবনা চিন্তা কি তরুণ হচ্ছে, এইটা দরকার। সেখানে ভাবনা চিন্তার তারুণ্যের অভাব। আর শুনতে হয়তো মনে হবে যে আমি একই কথা রিপিট করছি, বা এটা হলে তোমাদের এই রেজাল্ট কেন, কিন্তু তারপরেও বলছি ভাবনা চিন্তার তারুণ্যের অভাব কিন্তু কমিউনিস্ট পার্টিতে মানে অনেক অনেক কাল ধরে কিন্তু মানে নেই। এটা এটা আগে এগিয়ে থাকা মানুষ ভাবতে পারে বলে কেরল বলে একটি রাজ্যে হচ্ছে উচ্চশিক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হয় যে তারা কোনো পণ নেবে না। কয়েকদিন আগে দেখতে পেয়েছেন পিনারাই বিজয়ন ওখানে একটা তৈরি করেছেন যে পণ না নিয়ে করবে, এটা উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি দিয়ে করবে, এটা উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে গেলে একটা ফর্মে সই করতে হচ্ছে। এইটাকে বলে মাথা দিয়ে ভাবা, এইটাকে বলে তারুণ্য। এই চিন্তাটা কি আমরা প্র্যাকটিস করতে পারছি, এই চিন্তাটা কি আনতে পারছি, সেইটা ইম্পর্টেন্ট। সেটা কিন্তু কমিউনিস্ট পার্টিতে নেই, এবং এখনো আমরা সেই অভ্যাস করে যেতে পারছি। কেরল দেখাচ্ছে, অতীতে আমাদের রাজ্য দেখিয়েছে, এখনো আমরা সেই প্র্যাকটিসের মধ্যে আছি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, একটা পঞ্চায়েতকে 3টে স্তরে ভাগ করে মানুষের কাছে পঞ্চায়েতের পরিকাঠামোগুলো নিয়ে যাওয়া, এগুলো নিয়ে আলোচনা হয় না। তাই এগুলো কোনোটা কি মানে তারুণ্যের অভাবে হয়? এটা মাথায় যদি কেউ না তরুণ হয়। আমাদের একের পর এক শিল্প গড়ে উঠেছে, এগুলো তারুণ্যের অভাবে হয়? কখনোই না। এই এই প্র্যাকটিসটা থাকছে কিনা সেটা ইম্পর্টেন্ট, বয়স দিয়ে ওটাকে ঠিক বিচার করে। একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল এই জন্য
বেশ। আমার পরবর্তী প্রশ্ন যে ছাত্র যুব রাজনীতিতে বামেদের প্রভাব থাকলেও সামগ্রিকভাবে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিতে বামেরা ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে কেন? যদি সামগ্রিকভাবে বামপন্থাকে আপনারা দেখেন, তাহলে বিশ্বের যেকোনো একটা প্রান্তে আহ, যখন বামপন্থার উত্থান ঘটে, অন্য অন্য একটা প্রান্ত তার দ্বারা প্রভাবিত হয়। আমাদের এখানেও একটা সময় আহ, অনেকগুলো রাজ্যে বামপন্থার প্রভাব ছিল। সেখানে পশ্চিমবঙ্গ ছিল, ত্রিপুরা ছিল, আমাদের হরিয়ানা ছিল। এই রাজ্যগুলিতে যে বামপন্থী কর্মীদের কাজকর্মের সংখ্যা কমে গেছে এরকম না। মধ্যপ্রদেশেই তো সিআইটি, যে আমাদের শ্রমিক সংগঠন, তাদের একটা বড় অফিস হাসপাতাল তৈরি করে দেওয়া হলো। সেখানে কর্মীদের আমাদের অন্যান্য জায়গাতেও হচ্ছে তারা পার্লামেন্টের ইলেকশনে সিট জিতেছে, অন্য এমপি আমরা অন্য রাজ্যগুলো থেকে পেয়েছি। সেখানে এই এটা তো আসলে সমাজবিজ্ঞানের নীতি অনুসারে চাকার মতো ঘুরে কোনো একটা জায়গায় থেকে আবার নতুন করে একটা কিছু কাজ শুরু হয়, সেই সন্ধিক্ষণটাই আমরা দাঁড়িয়ে আছি। কোনো একটা কিছু তে আমাদের সামাজিক যে পরিকাঠামো, সেটা আবার এরকম ভাবেই পরিবর্তিত হবে এবং এরকম ভাবেই কাজটা করতে করতে আমরা এগিয়ে যাব এবং সেই সেই দিকটাই এগিয়ে যাব। তাহলে তোমাদের হাত ধরে মানে ছাত্র আন্দোলনের সুবাদেই কি বামপন্থীরা আবার ফিরবে? তুমি আশাবাদী? ছাত্র আন্দোলন কোনো সমাজের যারা উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত তাদের সাথে সরাসরি সংযুক্ত নয়। ছাত্ররা এদের শ্রেণীর বার্তাবাহক, মানে আমাদের শ্রেণী অভিমুখ আছে। আমরা দরিদ্র যে ছেলেটি বই খাতা কিনতে পারে না, কলেজে পর্যন্ত পৌঁছতে পারে না, রাস্তার ধারে চায়ের দোকানে বাসন মাজে, সেই ছেলেটির হয়ে কথা বলি, কিন্তু সরাসরি সেই ছেলেটির সংগঠন নেই। শ্রমিক বা কৃষক, এই সংগঠনগুলি হচ্ছে সরাসরি তাদের সংগঠন, যারা সেই শ্রেণীটাকে রিপ্রেজেন্ট করছে। যে মানুষগুলো প্রত্যেকদিন পিষ্ট হচ্ছে, কারখানায় হোক বা জমিতে চাষ করতে গিয়ে, যার প্রত্যেকটা বছরে ধান উঠবার পর যার 1000, 1500, 2000 টাকা করে প্রতি ক্ষেত্রে লোকসানের ধাক্কায় যাদেরকে পড়তে হচ্ছে, সেই জায়গাটায় তারা মাফ করবেন, সেই জায়গাটায় তারা সংযুক্ত, যে সমস্ত সংগঠন আহ, তাদের তাদের আন্দোলনের মধ্য দিয়েই বামপন্থী আন্দোলনগুলো পরিপুষ্ট হয়, যা সরাসরি শ্রেণীর সাথে যুক্ত। তাদের মানে কৃষক, শ্রমিক ইত্যাদি সংগঠনগুলো, তাদের আন্দোলনের মধ্যে মধ্যে দিয়েই এই আন্দোলন পুষ্ট হয় এবং আগামী দিনেও তাই হবে। ছাত্র সংগঠন তাদের বার্তাবাহক নিঃসন্দেহে, কিন্তু এদের অবদান কোনোদিন অস্বীকার করা যাবে না। বেশ, একদম শেষ পর্বে চলে এসেছি। আর শেষ প্রশ্ন তোমাকে করব আমাদের এই বিশেষ অনুষ্ঠান আরটি নিউজের তাহাদের কথায়। আজকে অতিথি হিসেবে তুমি এতক্ষণ উপস্থিত ছিলে। আমাদের আজকে আহ টপিকই ছিল রাজনীতি, এবং রাজনীতিকে ঘিরে অনেক প্রশ্ন তোমাকে করেছি এবং তোমার থেকে উত্তর জেনেছি। তোমাদের আগামী পরিকল্পনা, তোমার নিজস্বতা, তোমার নিজস্ব মনোভাব, মতবাদ সব জেনেছি। তাহাদের কথার মাধ্যমে দর্শককে কি বার্তা দিতে চাও? এইরকম প্ল্যাটফর্ম আরও এগিয়ে আসুক বিভিন্নভাবে। যারা নতুন কাজকর্ম করছেন, যারা রেড ভলেন্টিয়ার হিসেবে কাজকর্ম করছেন, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কাজকর্ম করছেন, তাদের কথাবার্তা এগিয়ে আসুক। এগিয়ে আসুক প্রান্তিকভাবে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের একাধিক কর্মী, তাদের মুখের কিছু কথা, তাদের যে জীবনাচরণ, তাদের যে বেঁচে থাকা, এইগুলো যদি কিছুটা কিছুটা করেও হয়েও, এখন তো এই সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, যদি এগিয়ে আসে, তাহলে কমিউনিস্ট পার্টির কর্মীদের কথাবার্তা তো এগিয়ে আসবেই। এই যে বড় একটা মহামারী যাচ্ছে, এই সময়ে আমরা যে যে জিনিসগুলো ফেস করছি, তার মধ্যে আর একটা বড় সমস্যা হচ্ছে আমাদের মন খারাপ হওয়া। মানসিকভাবে আমরা নানা রকমভাবে বিপন্ন হয়ে পড়ছি এবং এর নানা রকম তার মানসিক সমস্যা একটি খুবই যত্ন সহকারে সংবেদনশীলতার সাথে দেখা উচিত। এটিতে মনোবিদের সাহায্য নেওয়া উচিত। অনর্থক এর পরামর্শ না নিয়ে তার নির্দিষ্ট
সেই নিয়ে যারা কাজ করেন তাদের সাথে সংযুক্ত হয়ে তাদের সাথে যোগাযোগ করে এই সমস্যাটিকে কাটিয়ে ওঠার চেষ্টা করা উচিত। পাশাপাশি কিছু মানে ইন্সপায়ার করে এরকম জিনিসপত্র আমাদের চারপাশে থাকলে আমাদের বেঁচে থাকাটা, আমাদের প্রত্যেক দিনের কাজ করাটা সহজ হয়ে উঠবে। ওই প্রান্তিক মানুষগুলোর কথা যত এইরকম প্ল্যাটফর্মে উঠে আসবে, সেইগুলো শুনলে আমরা প্রত্যেক দিন নিজেদের বেঁচে থাকাগুলোকে আরেকবার করে ছালিয়ে দিতে পারবো। কত সহজে, কত আড়ম্বরহীনভাবে মানুষ নুন ভাত খেয়েও বেঁচে থাকতে পারে, অপরের জন্য ভাবতে পারে। আহ, মানে একটি ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তারপর সে কমিউনিস্ট পার্টির কাজ করে, তার পার্টির তরফ থেকে তাকে খুবই সামান্য হাত খরচা কিছু হয়তো দেওয়া হয়, একটা সাইকেল টেনে এখান থেকে ওখানে যাতায়াত করছে এবং প্রত্যেক দিন পার্টির কাজকর্ম করে যাচ্ছে। তার সেই জীবনের গল্প হয়তো উম, অনেক কিছু পেয়েও যারা মুচড়ে থাকছে, যাদের মন খারাপ হচ্ছে, তারা কি কি না পেয়ে মানুষ কোথায় কোথায় জীবন সংগ্রাম করে যান, সেইগুলো জানতে পারলে তাদের বেঁচে থাকাগুলো অনেক সহজ হয়ে উঠবে। এই সমস্ত মানুষ আমাদের চারপাশে ঘিরে থাকে বলে আমার কখনো মন খারাপ হয় না। পার্টি করতে এসে সব থেকে বড় পাওয়া যদি আমার কিছু থেকে থাকে তাহলে এই মানুষগুলোর সংস্পর্শ। আরেকটি প্রশ্ন স্ক্রিনে বারবার ভেসে উঠছে, আমি আশা করি তুমিও দেখতে আমি পেয়েছো। দেখেছি, আমি দেখেছি, এর উত্তর আমি একাধিকবার দিয়েছি, একাধিকবার দিয়েছি। অন্য সব পেতেই এই প্রশ্ন করা হয় এবং অনেকবার। আচ্ছা বেশ, আমি তোমাকে জোর করবো না এই উত্তরটা দেওয়ার জন্য। আশা করি আমাদের এই অনুষ্ঠানে এসে তোমার খুব ভালো লেগেছে এবং ভবিষ্যতে আবার অবশ্যই তোমাকে এই ভালো অনুষ্ঠানে পাবো। এবং এভাবেই তোমার বার্তা আমরাও শুনবো এবং দর্শকের কাছেও পৌঁছে দেব। এবং এইভাবেই তুমি তোমার কাজ করো, এগিয়ে চলো, রেড ভলেন্টিয়ার এগিয়ে চলুক এবং বামপন্থীরা আবার ফিরে আসুক, এটাই তোমার লড়াই সফল হোক, এটাই আমরা চাইবো। অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে সবাই আসার ভালো জন্য। থেকো। দর্শকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের বিশেষ অতিথি ছিল পৃথা তা। আহ দিদিকে অনেক অনেক ধন্যবাদ, আমরা দিদিকে পেয়ে সত্যি খুব আপ্লুত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি।